ফুটপাতের পাশে এক মানুষ 40 বছর ধরে বিক্রি করে আসছে ছোটদের খেলা, হাতে রেখার আঁকান। বাচ্চারা কলম ঘুরিয়ে ঘুরিয়ে খেলে, আঁকে রঙিন নকশা। এই খেলনাই তার সংসার চলার ভরসা। চান বড় করে তুলতে ব্যবসা, কিন্তু পুঁজির অভাবে থেমে আছেন ফুটপাতেই। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ লাল মিয়া। আমি পেশায় একটা খেলনার আইটেম বেছি, ছোটদের রেখা অঙ্কন। আর ছোটদের রেখা অঙ্কনের বাচ্চারা কলমটারে কিভাবে রাউন্ড করলে ডিজাইনগুলো, নকশা, চারুকারু কাজগুলো তৈরি হয়ে কমপ্লিট হয়ে বের হয়। এটা একটা বাচ্চাদের জন্য সুন্দর একটা বিনোদন। বাড়িতে ছোট্ট বাবু থাকলে প্যাকেটটা দিবে, কিভাবে আঁকাবে, কোন চাকা কতবার রাউন্ড করবে, এভাবে কিছু নিয়ম থিওরি দেওয়া আছে। আমার কাজগুলো দেখেন। কলম যে কোনো কালার হোক, এই রঙিন কলমগুলো, এই ম্যাটাডো কলমগুলো যে কোনো লাইব্রেরি পাওয়া, ঘুরাইবেন, আঁকাইবেন, শিশুদের শিখাইবেন, ছোটদের রেখা অঙ্কন, ছোটদের বিনোদন। লেখা আছে খেলনাগুলো আমি নিজেই তৈরি করি, আমি নিজেই বিক্রি করি। আমি হকার, আমি মানে আমি 5টা ডাইস বানাই নিছি। আইডিয়াটা কোথা থেকে আসছে তাহলে তো এটা একটু বলতে হয়। যেরকম আমি 90 সালে আমি মালয়েশিয়া লাইন দিয়েছিলাম, কিন্তু আমি যাইতে পারি না, আমার কপাল খারাপ। তারপর থেকে এই ব্যবসা ধরছি। এই ব্যবসার মেইন ওস্তাদ হয়েছে আমার শ্বশুর। সে নাই, জীবিত নেই, মারা গেছে। আমার শ্বশুর, তার কাছ থেকে আমি কাজটা শিখছি। আমার শ্বশুরের অরিজিনাল বাড়ি হয়েছে ইন্ডিয়া, সে এইখানে ঢাকা থাকে। এর থেকে হেই আমার ওস্তাদ, ওই লোকে আমার ওস্তাদ, উনি আমার সাথে। আমার এই ব্যবসার মূল উৎস এবং আমার লাইনটা ধরার উদ্দেশ্য সেই লোক, আমার শ্বশুর। এবং সে জীবিত নাই, এখন আমি করে খাইতেছি, আছি এখন, আল্লাহ রাখছে। মাঝখানে আমি আর কোনো পেশা ঢুকি নাই। আগের 90-এর আগে আমি গুলিস্তান হকারি করতাম, প্যান্টের দোকান ছিল ফুটে। কারণটা কি, ওই সময় কিন্তু খুব ধরপাকড় চলতো, আন্দোলন চলতো। আমি একবার ধরাও পড়ছিলাম, আমার মতিঝিল থানায় নিয়ে রাখছিল। ওইখান থেকে আমার এলাকার লোকজন এর আগে ছাড়াই নিয়েছে, কিন্তু ওই থেকে আমি এই ব্যবসা বাদ দিয়েছি, যে না, ওইটা আমার পছন্দ না। পুলিশের ধরাধরি নিয়ে যাওয়া, টাকা দিয়ে সুইটে আসা, এগুলো আমার ভালো লাগে না। ওই থেকে আমি বাদ দিয়েছি, কারণ আমি ছোটবেলার থেকে একটু শৌখিন নেই, আমি বেশি পরিশ্রম করতে পারি না। আমি শখের এইটা বেছে নিছি, যাকে দিয়ে আমার চলে, আমার সংসার ডাইল ভাত খেয়ে চলছে। তখন তো এটা খুব চাহিদা ছিল, মেলায় মেলায় গেলে মানুষ মানে কার আগে কে কিনবে ভাগে পেত না। এখন তো মনে করেন মোবাইল যুগ, এটার চাহিদা কমে গেছে। তারপর এখন আমরা পুরান লোক, আমরা এখন এটা পেশা হয়ে গেছে, বা নেশা বলেন, যাই বলেন, এছাড়া তো অন্য কিছু করা সম্ভব না। বয়সের তো একটা হিসাব আছে। ওই থেকে আমি এটা করছি এবং ধরে নিচ্ছি, যা কেটি আল্লাহ আমার যা করে করবে। আসি তো, আল্লাহ ডাইল ভাত খাই ভালো রাখছে। খুবই কম, খুবই কম। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চা চায়, মা দেয় না, বাচ্চা চায়, বাবা দেয় না। কারণ এর ঘরে অনেক খেলনা আছে, গেমস আছে, মোবাইল আছে 4-5টা, ওইগুলো নিয়ে বাচ্চারা থাকে। অর্থাৎ আউট খেলনার দিকে নজর নেই। এই সমস্ত খেলনা তো মনের বিনোদন। এবং কলম দিয়ে যখন আঁকায় বাচ্চারা, কলম তো বাচ্চার জন্য দরকারি, ভালো না? তাহলে কলম তো প্রয়োজন বাচ্চা, তাহলে কলমের সঙ্গে একটা প্যাকেট দিলে কোনো ক্ষতি নেই। কিন্তু এটা অনেক বাবা মা বোঝে দেয়, অনেকে বোঝে না, দরকার নেই। তৈরি করি বলতে কিরকম, এই যে 5টা চাকা না, এই 5টা ডাইস আমি বানাইছি। কিন্তু আমি যে তৈরি করে যে বিশাল বড় কিছু হয়ে গেছে ব্যবসায়িক না, আমার ডাইল ভাত রুজি হয়ে যায়, কারণ এটা মার্কেট চলো। এই জন্য আমি বানাই, আমি হকার, আমি বানাই, আমি বেশি। এটা এখন তো আমার এটার খুচরা মূল্য 50 টাকা। যখন শুরু করছি তখন মূল্য ছিল 10 টাকা খুচরা মূল্য। এই 10 টাকার থেকে বাড়তে 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 এই 50 টাকা আসতে 40 বছর লাগছে। আর এই প্রোডাক্টটা বাংলাদেশে 40 বছর। তো আমি যখন 90-তে শুরু করছি, তার আগে আরো 5 বছর আগের থেকে এটা বিক্রি শুরু হয়েছে। ধরতে হবে, আমি একদম পুরা সুন্দরভাবে প্রসেসটা দেখাই দিই। বাচ্চা যখন চাকাটা ধরবে, তখন কিন্তু মা ধরবে সঙ্গে কলম, বা বাবা ধরবে কাছে যে থাকে। আচ্ছা, এরপরে কলমটার ভিতরে, চাকার ভিতরে কলমটা রেখে কলমটা সোজা করবে। বাচ্চা কলম ধরবে, সঙ্গে মা ধরবে, বাচ্চা ঘুরাবে, সঙ্গে মা ঘুরাবে। তাহলে বাচ্চা বুঝতে পারবে এটা আম্মু করছে, আমিও করি। এইভাবে বাচ্চাকে আকর্ষণটা দিতে হবে, তাহলে বিনোদনটা পাবে। আর এই বিনোদনটা যত বেশি পাবে, ততই মজাটা আলাদা। কিরকম, এখানে কলম, এই কলমগুলো কিন্তু রঙিন, এই কলমগুলো রঙিন বাচ্চার বিনোদনের জন্য। আর রঙিন কলম বা রং চঙের খেলা, এগুলা কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে, খুব পছন্দ করে। দেখেন তো,
তাহলে কলম দিতে হবে বাচ্চারাকে, অন্য কিছু না। লাও বাবা 50 টাকা। কালার চেঞ্জ করলাম। এই রঙিন কলমগুলো কিন্তু কোনো লেখাপড়ার কাজে আসে না, বাচ্চার খেলার জন্য, বাচ্চার বিনোদন করার জন্য কলমগুলো কোম্পানি দেখতেছে। কতগুলা ডিজাইন শোনেন, এই প্যাকেটটা আমরা বেচার জন্য অনেক কথা বলি যে 398টা ডিজাইন হয়, কিন্তু না, ওভাবে না। এখানে একটা জিনিস বুঝতে হবে যে 4টে চাকা, বড় একটা 5টা, তাহলে সার্কেলের সঙ্গে বাকি 4টে চাকা ঘুরবে একটা একটা করে, তাহলে এক একটা চাকায় যতগুলা ছিদ্র আছে ততগুলা ডিজাইন তো অবশ্যই। আচ্ছা, তাহলে এবার এখানে আরেকটু দেখেন যে আমি একটা ছিদ্র যদি আমি 2 রকমের 2 সিস্টেমে ঘুরাই, তাহলে 2 রকমের ডিজাইন পাবো। এইভাবে ডিজাইনগুলো বাড়বে, যেরকম যতগুলা ছিদ্র আছে তার 2 গুণ বা 3 গুণ এরকম বেশি হবে ডিজাইন। এইটা হলো আসল হিসাব, মেন হিসাবটা এরকম, কিন্তু আমরা যত কথা বলি ওইটা না। দেখেন তো, এই যে এখানে আমি 2 সিস্টেমে ঘুরাইছি, একবার ডানে একবার বাম। আবার যদি একভাবে ঘুরাই একটা যে কোনো ছিদ্র, তাহলে একটা হলো এরকম। আবার যদি একই ছিদ্র আমি 2 ভাবে ঘুরাই আর একটা হলো এরকম। ডিজাইনগুলো পরিবর্তন করা যাবে, সঙ্গে সঙ্গে কালারও চেঞ্জ করতে হবে, সৌন্দর্য বাড়বে। এই রঙিন কলমগুলো লাইব্রেরিতে পাওয়া যায়, ম্যাটাডো হাই স্কুল। আমি বিনা টাকায় বিনা পয়সায় এই ম্যাটাডো কোম্পানি অ্যাড্রেস করতেছি, এটা বলে দিলাম। কোম্পানি কিন্তু আমার চিনে না। আমার প্রতিদিন এরকম 5টা কলম লাগে প্রতিদিন ম্যাটাডো। এই রঙিন কলমগুলো বাচ্চাদেরকে দিবেন, এগুলো পাইলে বাচ্চারা বিনোদন করবে, হাত চর্চা করবে। বাবা ভবিষ্যতে এটার প্ল্যান আমার কাছে কিছু নাই। কেন? আমার এখন শেষ পর্যায়ে, মানে আল্লাহ কয়দিন রাখে জানি না, কিন্তু ততদিন আমার এটা করে খেতে দিব, কারণ আমি অন্য কোনো কর্ম শিখি নাই। এর বিষয় কি জানেন, আমি ডাইস পাসটা বানাইছি, কিন্তু আমি ভালোভাবে ব্যবসা করতে পারি না আমার জীবনে। এইটাই আমার সবচেয়ে বড় দুঃখ। পুঁজির জন্য আমার মূলধন নাই, মূলধন নাই বিধায় আমি ভালো করে ব্যবসাটা করতে পারছি, যে 2-4 জন 5-7 জন লোক রেখে ব্যবসা করবো, এটা আমি পারছি। এরকম আমার কাছে মালটা পাইকারি নেবে, হকার আছে, পাইকারি নেবে, তারা ব্যবসা করবে, আমারও ব্যবসা হবে, কিন্তু আমার মূলধন নাই দেখে আমি কিছু করতে পারছি না। কিনি অল্প অল্প বানাই বেশি। ধরেন মনে করেন যদি আমি 5-6টা 5-7টা হকার রাখি, তাহলে কমপক্ষে আমার লাখখানিক টাকা পুঁজি লাগবে, কিন্তু এইটা বাবা আমার দ্বারা কোনোদিনই সম্ভব হবে না। ওই পুঁজি আমার হবেও না কোনোদিন, আর পারবো না। কারণ আমি মাঝখানে একটা হোঁচট খাইছিলাম আমার ওয়াইফ নিয়ে। আমার ওয়াইফ ব্রেনের রোগী, ঢাকা মেডিকেলে 3 মাস ছিলাম, তার ব্রেন অপারেশন করাইছি। সে আল্লাহ দিলে সুস্থ, কিন্তু আমি ওর পরের থেকে আর উঠতে পারিনি, এইভাবেই আছে। ফ্যামিলি চালানোর মতো আমার ছেলেটা মাদ্রাসায় পড়তো, কিন্তু সে হেফজো 2টা পড়া বাদ দিয়ে দিয়েছে, পড়বে না। পরে আমি একটা ছোটখাটো চাকরিতে লাগাই দিছি। ও যে বেতন পায় ওটা কোনো বেতন না, 8,000 টাকা বেতন পায়। এই যুগে 8,000 টাকা কিছু না, কিন্তু ওরা আমি কর্মে রাখছি যে বাহিরের পোলাপানের সাথে নামে আলাদা করে। আর আমার ইনকামে আমার সংসার চলে। আমরা 3 জন সদস্য আমার সংসার, আমার ছেলে, আমরা 2 জন, আমার 2 মেয়ে বিয়ে দিয়েছি। না, আমার ছেলের এই ব্যবসা আনবো না। কারণ কি, এটা কোনো ব্যবসা না। রাস্তায় বসে অনেক সময় দেখা যায় কি ছোট বড় কথা শুনতে হয়, অনেক সময় দেখা যায় কি ব্যবহার খারাপ শুনতে হয়। এগুলো আমার পছন্দ না, কিন্তু আমি তো এখন দায় করছি। কিন্তু আমার ছেলের এটা আনবো না দেখে আমি অন্য কাজে লাগাইছি, মার্কেটে হোলসেলে লাগাইছি, কাপড়ের দোকান। আর আমি চাই না আমার ছেলে এই ব্যবসা আসবে, আমি এই ব্যবসা আমার দিয়ে শেষ হয়ে যায়। আমি কি বলবো বলেন, আমি তো যা দেখানোর তা দেখাই দিলাম, যা বলার তা বলে দিছি। আমার মানে ইতিহাস সম্পর্কে কত কিছু বলছি, যেরকম আমার একটা ব্রেনের রোগী করে আমার ওয়াইফ, এর নিয়ে আমরা 3 জন ফ্যামিলিতে, 2টা মেয়ে আমার বিয়ে দিছি, আমার একটা ছেলে, আমরা 2 মোটামুটি ভাবে ডায়াবেটিস খেলা রাখছি। যদি কারো এরকম অনুগ্রহ হয় যেন এই লোকটার একটু সহযোগিতা করি, করবেন, আমার কোনো আপত্তি নেই। এটা পরিমাণটা বাড়ানো সম্ভব না, তবে একভাবে বাড়ানো যায়। যেরকম 5টা কলম, একটা পেট খাতা, ড্রয়িং খাতা, এটা সঙ্গে দিয়া প্রাইসটা বাড়াই দেওয়া যায়। এইটা একটা পরিকল্পনা আমার আছে, কিন্তু আমি তো পারছি না, এই জন্য করছি। এটা হয়েছে কি ফুটপথের ব্যাপার। এখন পরিস্থিতি ভালো, আমার দিকে কেউ তাকায় না, প্রশাসনের লোক। কিন্তু যখন পরিস্থিতি অন্য পর্যায়ে চলে যাবে, যেরকম কোনো দল ক্ষমতা আসবে বা যদি মনে করেন সরকার গঠন হবে, তখনকার পরিবেশটা কিন্তু ভিন্ন। রোড পরিষ্কার রাখার জন্য অনেক সময় হকার উঠে দিতে হয়, আমাদের উঠে দিতে কিছু করার। আর আমি তো এক জায়গায় বসে বেশি না প্রতিদিন, আমি বিভিন্ন স্কুলে বা বিভিন্ন একটা মেলায়, এক এক সময় এক এক মেলায় বা জংশনে
এইভাবে আমি ঘুরে ঘুরে বেশি যে আজকে কোথায় যাব, কোনখানে আজকে লোকজন বেশি আছে, ওইখানে অনেকদিন যাই না আমি, ওইখানে গেলে আমি কিছু বেচা কিনা করতে পারবো। এগুলো আমার সবসময় আমার উদ্দেশ্য থাকে। ওইভাবে আমি চলি এবং ওইভাবে চলে আমি এই পর্যন্ত আসছি, আল্লাহ আমার আনছে। আমি প্রতিদিন বাসার থেকে বাইরে প্রতিদিন 8টা বাজে বের, 8টা বাজে বাইরে যেখানেই যাই, হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই যেখানেই যাই আমি। তারপরে ওখানে দেখা গেল যদি পজিশন ভালো দেখি, বেচা কিনা হয়, কাস্টমার আগ্রহটা বাড়ে, ওইখানে দেখা যায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বেচা হয়ে যায়। আবার দেখা গেল ওখানে হইলো না, ঠিকই আমি লোক ভিড় করছি কিন্তু বেচা হয় না, 2 সেট 10 পিস বিক্রি করছি, তখন ওখান থেকে উঠে আবার জায়গা পরিবর্তন করি অন্য কোথাও, আবার ওরকম হাইটে 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 এটা ঘুরে ঘুরে আবার দেখে এক জায়গা বসে। এভাবে 2 জায়গা 3 জায়গা 4 জায়গা 5 জায়গা অবস্থা অনেক সময় বিক্রির জন্য দেখা গেল এই ঘুরে ঘুরে বেচতে বেচতে 40 পিস 50 পিস চলে যায়। অনেক সময় যেগুলো হয় না, 10-15 পিস 20 পিস বিক্রি হয়েছে, সময় শেষ, বাসায় চলে যায়। খাওয়া দাওয়া আমার বাইরে খাবার অভ্যাস নাই। যদি একবারে বেশি ক্ষুধা লাগে আমি একটু বেকারিতে যাই, এক পিস রুটি বা একটু কেক, একটা চা, এইগুলোই খাই। আর আমার ভাত খাবারটা বাসায় খাই। এই আমি বাহিরে কোনো হোটেলে কিছু খাই না, আমার রুচি হয় না, পারি না খাইতে। না ওই যে দুপুরে হালকা পাতলা খাই আমি, এই যে খাবার সময়টা কিন্তু চলে গেছে। আমি এখানে ধরো 3টে পর্যন্ত আসি, এরপর বাসায় যাব, বাসায় গিয়ে খাবো। আমার তো মনে করেন এই 30-35 বছর তো পার হয়ে গেছে এই ব্যবসায়। আর যে কয়দিন বাঁচতে আছি আমি এই ব্যবসা ছাড়তে পারবো না, এটাই করতে হবে। মানে এছাড়া আমি অন্য কোনো কর্ম শিখিনি। এখন এটাই আমার পেশা, এটাই আমার নেশা, যাই বলো। আর যে কদিন জীবিত আল্লাহ রাখে এই নিয়ে আছে, এইটা নিয়েই থাকে। আল্লাহ ডাইল ভাতের পয়সা মিলাই দেয়, হয়ে যায়। কিন্তু আমি বড় কোনো স্বপ্ন দেখি। আমি ঢাকা আসছি, আমি সন বলতে পারবো না, ঢাকা আসছি তখন আমি কত বয়স হবে, 5-6 বছর, জিয়ার আমলে, জিয়া রহমানের আমলে আসছি। তার কয়েক বছর পরেই বুঝি জিয়া রহমান সাহেবের মারা হইলো। আমি এটা শুনতেছি, মানুষ বলে যে জিয়া রহমানের মেরে ফেলাইছে, এগুলো আমি শুনতেছি কিন্তু বুঝি না। ওই সময় আমি ঢাকা আসছি, কিন্তু আমি কিছু করতে পারি না, কারণ লোভ জিনিসটা আমার ভিতরে কখনো কাজ করে না। লোভ জিনিসটা আমি বুঝি না, আমি মেহনত করে খাওয়াটা বুঝি। আর মেহনতের মধ্যে এখনো আছে। আমি চাই আমার একটা ছেলে দিছে আল্লাহ, ছেলেও যেন আমার মতোই চলে, কখনো যেন কারোর কোনো কিছুতে লোভ লালসা না পড়ে। এটা আমার আল্লাহর কাছে একটাই আমার করি। আমি কখনো কোনো লোভ লালসা করিনি। বহুত লোক আমার বহুত কিছু লোভ দেখাইছে, আমি ওগুলা যাই নাই কখনো, কখনো না, পছন্দ না আমার। এমন গল্প লুকিয়ে আছে আমাদের চারপাশে। আপনার কাছেও যদি থাকে এমন অনুপ্রেরণার গল্প, যোগাযোগ করুন টিম কণ্ঠ গল্পের সঙ্গে। আমরা পৌঁছে দেব আপনার গল্প সবার কাছে। ধন্যবাদ।